আসসালামু আলাইকুম। মহসিনাস স্টাডি কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু মহসিনা। আপনারা যারা 19তম এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ইংরেজি গ্রামার সবসময় একটু ভয়ের কারণ, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাইট ফর্ম অফ ভার্বস এর এমন 5টি গোল্ডেন নিয়ম শিখব, যা থেকে প্রায় প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। আমি নিয়মগুলো বিগত সালের প্রশ্নের সাথে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার 5 নম্বর নিশ্চিত হবে ইনশাআল্লাহ, গ্যারান্টি। সো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ। বাক্যটি যদি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা প্রতিদিনের কোনো অভ্যাস বোঝায়, প্রতিদিনের কোনো অভ্যাস বলতে আমরা যা বুঝি, তবে সেটি সবসময় প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স হয়, অর্থাৎ মূল ভার্বের সাথে ইস বা ইয়েস যোগ হতে পারে। চলুন একটি বিগত সালের প্রশ্ন দেখে আসি। 15তম শিক্ষক নিবন্ধনে আমরা যদি দেখি, আমাদের একটি প্রশ্ন আসছিল, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। তো এখানে সেট এখানে কি হবে? সেটস। এখানে সঠিক উত্তরটি হবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। কারণ সূর্য পশ্চিমে অস্ত যায়, এটি একটি চিরন্তন সত্য কথা। সূর্য প্রতিদিনই পশ্চিমে অস্ত যায়, তাই এখানে সেট এর সাথে এস যোগ হয়ে সেটস হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 2, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার বা লেটলি এগুলো যদি থাকে, তবে সেটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের সেখানে কি বসাতে হয়? হ্যাভ অথবা হ্যাজ, এবং মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল, তাই না? ওকে, তবে বিগত সালের একটি প্রশ্ন যদি আমরা দেখি, 14তম শিক্ষক নিবন্ধনে একটি প্রশ্ন ছিল এরকম, আই জাস্ট রিসিভ ইউর লেটার। এখানে সঠিক উত্তর হবে কোনটি? আই জাস্ট রিসিভ, মানে যেহেতু এটা জাস্ট শব্দটি আছে এখানে, তাই এখানে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে এবং ভার্বের 3 ফর্ম বসাতে হবে। তো এটা আমরা কিভাবে করব? আই হ্যাভ জাস্ট রিসিভড, যদিও রিসিভ ছিল, ওখানে আমরা ভার্বের 3 ফর্ম বসাইছি, রিসিভড ইউর লেটার। ওকে, রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে আমরা পাবো অতীত সময় নির্দেশক শব্দ যদি থাকে, যেটা অতীত নির্দেশ করে আমাদেরকে। বাক্যে যদি ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ইয়ার বা লং সিন্স এর মতো অতীত নির্দেশক শব্দ থাকে, তবে সেটি সবসময় পাস্ট ইনডিফাইনিট টেন্স বা ভার্বের V2 ফর্ম হবে। আশা করি বুঝাইতে পারতেছি। অতীতের সময় দেখা যায় ইয়েস্টারডে মানে গতকাল, অ্যাগো মানে পূর্বে বা লাস্ট ইয়ার, আগের কথাই বোঝায়। তাই এগুলো সব অতীতের কথাই বোঝায়। যেহেতু অতীতের কথা বোঝায়, অতীতের কথাই যদি বোঝায়, তাহলে সেটা আমাদের কি হবে? পাস্ট ইনডিফাইনিট টেন্স। তো পাস্ট ইনডিফাইনিট টেন্সে অবশ্যই কি হয়? ভার্বের 2 ফর্ম হয়। ওকে, ফাইন। আমরা বিগত সালের একটি প্রশ্ন যদি দেখি, 10ম শিক্ষক নিবন্ধনে একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি এমন ছিল, হি লিভ হোম লাস্ট নাইট। এখানে সঠিক উত্তর কোনটি হবে? হি লিভ। এখন হি লিভ এর জায়গায় কি হবে? হি লিভড। কারণ কি? এখানে লাস্ট নাইট কথাটি আছে। এখানে যেহেতু লাস্ট নাইট কথাটি আছে, তাই
লিভ না লিখে আমরা লিখব লিফট। তো হি লিফট হোম লাস্ট নাইট। লক্ষ্য করুন এখানে লাস্ট নাইট আছে যা অতীতকাল বোঝায়, তাই লিভ এর পাস্ট ফর্ম হিসাবে লেফট ব্যবহার করা হয়েছে। ওকে ফাইন, আশা করি এটাও বুঝতে পেরেছেন। চলে যাই আমরা নেক্সট রুলে। রুল নাম্বার 4, লেস্ট এর বিশেষ ব্যবহার। বন্ধুরা এই নিয়মটি খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি পরীক্ষায় কিন্তু খুব বেশি বেশি আসে। আচ্ছা, বাক্যে যদি লেস্ট শব্দটি থাকে তবে কি হবে? এর পরের সাবজেক্ট এর সাথে সবসময় শুড অথবা মাইট বসে। তো আপনারা একটু লক্ষ্য করুন, লেস্ট শব্দটি যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তবে সাবজেক্টের সাথে সাবজেক্টের সাথে সবসময় শুড অথবা মাইট বসে। ওকে ফাইন, চলুন আমরা বিগত সালের একটি প্রশ্ন দেখে আসি। 13তম শিক্ষক নিবন্ধনে একটি প্রশ্ন ছিল এরকম, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। এখানে সঠিক উত্তর কি হবে? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। মনে রাখবেন লেস্ট দেখলেই শূন্যস্থানে শুড বসাতে হবে। এটি কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই কমন একটি প্রশ্ন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়াক ফাস্ট লেস্ট, এখানে যেহেতু লেস্ট ইউ শুড, এখানে মিস আছে, মিসের আগে আমরা কি বসাইছি? শুড। কারণ মিস যদি থাকে তো তার আগে আমরা কি বসাবো? শুড বসাবো। ওকে ফাইন, তো আমরা চলে যাই আমাদের লাস্ট রুলে। রুল নাম্বার 5, প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে যদি দেখেন সাবজেক্ট নিজে কাজ করছে না, যদি দেখেন কি সাবজেক্ট যে আছে সে নিজে কাজ করছে না, বরং অন্যর দ্বারা করা হচ্ছে, তবে সেটি প্যাসিভ হবে। তবে কি হবে? সেটি প্যাসিভ হবে। সেখানে বি ভার্ব এর পর ভার্ব এর পাস্ট পার্টিসিপল বা V3 বসে। আমি আবার বলতেছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় এটা মনে রাখবেন, সাবজেক্ট যদি নিজে কাজ না করে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে না। ওকে, তো যেহেতু অন্যর দ্বারা করানো হয় তখন সেটা অবশ্যই প্যাসিভ হয়। তো প্যাসিভের ক্ষেত্রে বি ভার্বের পরে সবসময় কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। যেমন আমরা যদি বিগত সালের একটি প্রশ্ন দেখি, 12তম শিক্ষক নিবন্ধনে একটি প্রশ্ন ছিল, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। সঠিক উত্তর কি হবে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কি হয়েছে? ইংলিশ ইজ স্পোকেন। তো এখানে আমরা বলেছিলাম বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হবে। তো এখানে ইংলিশের পরে বি ভার্ব আছে ইজের পরে স্পোকেন, আমরা কি বসাইছি? পাস্ট পার্টিসিপল। কারণ ইংরেজি নিজে নিজে কথা বলে না, মানুষের দ্বারা কথা বলা হয়, তাই এখানে ইজ স্পোকেন হয়েছে। ওকে, তো এই ছিল আজকের 5টি গুরুত্বপূর্ণ নিয়ম এবং বিগত সালের সমাধান। 19তম NTRCA প্রস্তুতির জন্য এই নিয়মগুলো বারবার প্র্যাকটিস করবেন। আপনারা যদি আরবি এবং অঙ্ক, ইংরেজি, বাংলা এগুলোর উপর এমন সহজ ক্লাস নিয়মিত পেতে চান তবে অবশ্যই কমেন্টে আমাকে জানান। আর অবশ্যই আমাদের মহসিনাস স্টাডি কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আগামীকাল আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।